হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ফেস টু ফেস চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করবো। অনেকে অনুরোধ করেছো অমাধ্যম অনুমান থেকে এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করার জন্য, তো তাদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এমসিকিউ আর এসিকিউ নিয়ে। তো যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলি নিচে একটা বাটন দেখতে পাবে, লাল বাটন, সেটা একটা সাবস্ক্রাইবে, সেটা ক্লিক করে নাও। তার পাশে বেল আইকন আসবে, সেটা ক্লিক করে নাও। তাতে কী হবে, নতুন নতুন ভিডিও আপলোডের সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও দর্শনে পেয়ে যাবে। তো বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে, কোনো পয়সা লাগে না, টাকা পয়সা কোনো লাগে না। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, নিশ্চিন্তভাবে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে বন্ধু, তারপরে তোমাদের আমি চলে যাই তোমাদের অমাধ্যম অনুমানের যে এমসিকিউর কোশ্চেনগুলো আলোচনা করার জন্য। চলো শুরু করি। তো অমাধ্যম অনুমানের থেকে প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, আবর্তন কিরূপ অনুমান। আবর্তন কিরূপ অনুমান একটা অমাধ্যম অনুমান। 2 নম্বরে দেখো কি দেওয়া আছে, বিবর্তন কিরূপ অনুমান, এটাও অমাধ্যম অনুমান। দেখো 3 নম্বরে কি দেওয়া আছে, আবর্তন কয় প্রকার ও কি কি। আবর্তন 2 প্রকার হয়, সরল আবর্তন আর অসরল আবর্তন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, আবর্তনীয় বচনে গুণ ও আবর্তিত বচনে গুণ কি হবে। আবর্তনীয় বচনে গুণ ও আবর্তিত বচনে গুণ, এই দুটোর যে গুণ কি রূপ হবে সেটা তোমাদেরকে জানতে চেয়েছে। দেখো উত্তরটা হবে অভিন্ন। অভিন্ন কথার অর্থ কি, ভিন্ন নয়, মানে আলাদা নয়। দেখে নাও, আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা দেখে নাও। তো পাশে দেখা আছে এলএফ করে দেওয়া আছে এ বচন। তো সকল শিশু হয় সরল ব্যক্তি, এটা প্রথম যেটা দেখতে পাচ্ছ এই লাইনটাকে বলা হয় আবর্তনীয়। আবর্তনীয় সংযোজক হচ্ছে, এ দেখো সার্কেল করা আছে লাল রঙে, সেটা হচ্ছে গুণ। এই গুণটা কি হচ্ছে, হয়, হয় মানে হচ্ছে সদর্থ। ঠিক আছে, আর তারপরে এটা দেখো সিদ্ধান্তটি নেওয়া আছে এলএফ করে আয় বচন করা আছে, কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু। এই লাইনটাকে বলা হবে, এই যে আয় বচন পুরোটা হয়েছে এই লাইনটাকে বলা আবর্তিত। এই সিদ্ধান্তটাকে বলা হয় আবর্তিত বচন। তো এখানেও দেখো লাল সার্কেল করা আছে। দেখো এখানে তোমরা সার্কেলটা দেখতে পাচ্ছ, হলুদ রঙের একটা মার্কিং করা আছে আর লাল রঙের সার্কেল করা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানেও দেখো গুণটা হয় আছে। দেখো উপরে দেখো হয় আছে আর নিচেও দেখো হয় আছে, দুটোই সার্কেলে দেখতে পাচ্ছ হয় হয় আছে, মানে কি কোনো পাল্টে নাই, যেটা আছে সেটাই রয়েছে। হয় ছিল আর পরেও সিদ্ধান্ত হয় হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এটা দেখে নাও 5 নম্বর একটা, অসরল আবর্তনে যে অপর নাম কি। অসরল আবর্তনের অপর নাম হচ্ছে সীমায়িত আবর্তন। ঠিক আছে, অসরল আবর্তনে অপর নাম হচ্ছে সীমায়িত আবর্তন। 6 নম্বর এটা দেখে নাও, এ বচনে আবর্তনকে কিরূপ আবর্তন বলা হয়। এই বচনে আবর্তনকে কিরূপ আবর্তন বলা হয়। তো এর উত্তর হবে অসরল আবর্তন বা অসম আবর্তন বলা হয়। অসম আবর্তনও বলা হয়ে থাকে, এই অসম আবর্তনকে আবার অসরল আবর্তনও বলা হয়। ঠিক আছে, দুটোই বলা যায়। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। 7 নম্বরটা দেখো, 7 নম্বরে কি প্রশ্ন আছে না, এই বচনকে আয় বচনে আবর্তন করাকে কিরূপ আবর্তন বলা হয়। এটাও অসরল আবর্তন বা অসম আবর্তন বলা হয়। 8 নম্বরটা দেখে নাও কি প্রশ্ন আছে, দেখে নাও যে 8 নম্বর প্রশ্নটা আছে, ও বচনে আবর্তন কি সম্ভব। ও বচনে আবর্তন সম্ভব নয়। তো কেন সম্ভব নয় পরে আমি বিশ্লেষণ করে বলে দেবো তোমাকে। তো তারপরে দেখে নাও, তো 9টা কি আছে, দেখো 9টা কি বলেছে না, বিবর্তনের ক্ষেত্রে দুটি বচনের পরিমাণ কি হয়, সে এর অ্যান্সার হবে সমান হয়। কেন সমান হয় তার বিশ্লেষণটা দেওয়া আছে, দেখো যেমন করে লেখা আছে, দেখো এলএফ করে এই বচন করা আছে, সকল শিশু হয় সরল ব্যক্তি, এটা হচ্ছে বিবর্তনীয় রূপ। তারপরে এটা দেওয়া আছে সিদ্ধান্তটা, দেখো যে এলএফ করে ই বচন করা আছে, কোনো শিশু নয় অসরল ব্যক্তি, এটা বিবর্তিত রূপ। সিদ্ধান্তটা বলা হয় বিবর্তিত রূপ। তো এই দুটো দেখো লেখা আছে সামান্য বচন। কেন না, বিবর্তনের সময় যে দুটো বচনই হয় সামান্য বচন। আবার দেখো আবার একটা হয় দুটো বচন, দেখো বিশেষ বচন হয়। দেখো এলএফ করে আয় বচন হয়েছে, কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি, এটা বিবর্তনীয় রূপ। আরেকটা সিদ্ধান্ত দেওয়া আছে, দেখো এলএফ করে ও বচন করা আছে, কোনো কোনো শিশু নয় অসরল ব্যক্তি। দেখো এই দুটো বচন, দেখো আয় বচন হয়েছে আর একটা ও বচন হয়েছে, এটা কিন্তু বিশেষ বচন আমরা জানি। দেখো যে বচনটা থাকবে বিবর্তনীয় সে সিদ্ধান্তটা হচ্ছে বিশেষ বচনে হয়ে যাচ্ছে বিবর্তিত রূপটা। ঠিক আছে,
আর উপরেরটাও দেখেছো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা বিবর্তনীয় রূপ এ বচন, তারপরে সিদ্ধান্ত দেওয়া আছে ই বচন বিবর্তিত রূপ। দেখো এখানে দুটো বচনই হচ্ছে সামান্য বচন, আর পরেরটা দেখেছো দুটো বচনই বিশেষ বচন। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, যখনই আমরা বিবর্তিত রূপ করব তো পরিমাণটা একই থাকে, সামান্য সামান্য বিশেষ বিশেষ। বুঝতে পেরেছ? তো তারপরে দেখে নাও 10 নম্বরের কোশ্চেনটা কী আছে, বিবর্তনের ক্ষেত্রে দুটি বচনের গুণ কি হয়? বিবর্তনের ক্ষেত্রে দুটি বচনের গুণ কি হয় না ভিন্ন হয়। গুণটা দেখো এখানে পরিষ্কার করে উদাহরণ আমি দিয়েছি, দেখলাম ভালো করে। এলেপ করে লেখো, এ বচন করো, সকল শিশু হয় সরল ব্যক্তি, এটা হচ্ছে বিবর্তনীয় রূপ। তো এখানে দেখো সার্কেল করা আছে হয়, হয়টা হচ্ছে গুণ, এটা সদর্থক, এ বচন সদর্থক হয়েছে বলে হয় এসছে। তো সিদ্ধান্তটা দেখো কি আছে, এলেপ করে ই বচন করা আছে, কোনো শিশু নয় অসরল ব্যক্তি। তোমরা এখানে দেখো যে গুণটা কী দেওয়া আছে, নয়। দেখো ভিন্ন হয়েছে কেন, ভিন্ন মানে আলাদা আলাদা, একটা প্রথমে একটা হয় হয়েছিল আর পরেরটা নয় হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার আর একটা করা যেতে পারে, দেখো এলেপ করে আর একটা করেছি, আয় বচন করা আছে, কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি, এটা একটা বিবর্তনীয় রূপ। তার সিদ্ধান্ত দেখো এলেপ করে ও বচন করা আছে, কোনো কোনো শিশু নয় অসরল ব্যক্তি, এটা বিবর্তিত রূপ হয়েছে। তো এই দুটো দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে, একটা হয় আছে আর একটা নয় আছে। দেখতে পাচ্ছ দুটো গুণ কিন্তু আলাদা আলাদা আছে, যদি হয় হয় একবার নয় হবে, আর যদি নয় হয় হয় হবে, এরকমভাবে গুণটা পাল্টা পাল্টি থাকবে। ঠিক আছে, তো গুণটা আলাদা আলাদা, এক কথায় বলা যায় আলাদা আলাদা হবে মানে ভিন্ন হয়। তাহলে বিবর্তনের ক্ষেত্রে কি গুণটা কি হয় না ভিন্ন হয়, তোমরা পরিষ্কার করে উদাহরণটা দেখতে পাচ্ছ ভিন্ন হচ্ছে। তারপর এটা দেখে নাও, তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখে নাও, অন্তরাবর্তনে যে উৎস কি? অন্তরাবর্তনের উৎস হচ্ছে আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগকেই বলা হয় যে অন্তরাবর্তনে উৎস। ঠিক আছে, তো 12টা দেখো, 12টা কীরকম আছে, 12 প্রশ্নটা দেখে নাও। তো বস্তুগত বিবর্তন কি ধরনের প্রক্রিয়া? বস্তুগত বিবর্তন কি ধরনের প্রক্রিয়া না দোষযুক্ত বিবর্তন, দোষযুক্ত বিবর্তন। তারপরে 13টা দেখো, বস্তুগত বিবর্তনের প্রবর্তক কে? বস্তুগত বিবর্তনের প্রবর্তক কে বা আবিষ্কারক কে? হচ্ছে বেইন। তারপরে দেখে নাও, বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি কি? বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা কীরকম বাস্তব অভিজ্ঞতা, তোমরা উদাহরণটা দেখে নাও। এলেপ করে এ বচন করা আছে, আলো হয় সুখদায়ক, বিবর্তনীয় রূপ এটা। এবার সিদ্ধান্ত এসছে দেখো এলেপ করে এ বচন, দেখো এ বচন আছে দুটোই এ বচন, দেখো এ বচন প্রথমে ছিল বিবর্তনীয় রূপটা, তো তারপরেও দেখো সিদ্ধান্ত এই বচনই হয়েছে। এলেপ করে দেখো করা আছে যে এলেপ এ বচন, অন্ধকার হয় কষ্টদায়ক। দেখো এখানে আলো, আলো ছিল প্রথমে উদ্দেশ্য পদে, এখানে হয়ে গেল সিদ্ধান্তে অন্ধকার, আলো বিপরীত হচ্ছে অন্ধকার, এইভাবে হয়েছে। আর সুখদায়ক বিধেয় পদটা ছিল সেখানে হয়ে গেছে সিদ্ধান্তে কষ্টদায়ক। সুখদায়কের বিপরীত শব্দ কি না কষ্টদায়ক, এইভাবে বিপরীত শব্দ দিয়ে করা হয়েছে বিবর্তনীয় রূপ। দেখো তোমরা যদি বস্তুগত যে বিবর্তনটা যদি না ভালো করে বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, যে আমি আরও বস্তুগত বিবর্তন নিয়ে আমি ভালো করে আলোচনা করে দেবো। তো পরের প্রশ্নটা দেখে নাও। তো 15টা কি আছে, সকল এস হয় অপি, একটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তো সিদ্ধান্ত কী দেওয়া আছে, কোনো অ এস নয় পি। এইটা দেখো এখানে দেখো তোমরা একটা খেয়াল করে দেখো, এখানে দেখো অ এস আর অ এস, এই উদ্দেশ্য পদগুলো দুটোই একই আছে। তো এই জায়গাটা দেখো তোমাদের এখানে, এই জায়গায় দেখো তোমাদের অ পি আছে আর এখানে শুধু পি হয়েছে, এই দুটো জিনিস খেয়াল করে দেখো। দেখো এই বিবর্তনের ক্ষেত্রে আমরা জানি বিরুদ্ধ পদ হয়, তো বিধেয় পদটা বিরুদ্ধ পদ, অ পি ছিল বলে বিরুদ্ধ পদ হচ্ছে পি হয়ে গেল, যেহেতু আমাদের অ ছিল তার জন্য অটা উঠে গেল, যদি অ না থাকতো তাহলে এখানে অপি আসতো। ঠিক আছে, তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে বিবর্তনীয় আকার, তাই তো? এটা উত্তর হবে কি, এটা বিবর্তনীয় আকার। তারপর এটা দেখে নাও, তারপরে প্রশ্নটা কি আছে দেখো, কোনো কোনো ফুল নয় গোলাপ, এই প্রশ্নটা একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে, এই বচনটি আবর্তিত রূপ কি হবে? এটা আবর্তিত রূপ করতে বলছে, তো তোমরা নিশ্চয়ই পারবে। তো বচনটি আবর্তিত রূপ হবে না, কেন হবে না? তো বচনটি আবর্তন সম্ভব নয়, কেন সম্ভব নয় দেখে নাও।
তো এখানে দেখেছো কোনো কোনো ফুল নয় গোলাপ, এটা এই বচনটা হচ্ছে ও বচন। কোনো কোনো ফুল নয় গোলাপ, এটা ও বচন থাকার জন্য এটা আবর্তন সম্ভব নয়, ও বচন আবর্তন সম্ভব নয়। আমরা এটা আগেই জেনে গেছি, তাই তো? যারা আমার এই আগের ভিডিওগুলো দেখো তারা তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে এই আবর্তন কেন সম্ভব নয় ও বচনে। সেটা আমাদের করা আছে, ভালোভাবে বিশ্লেষণ করা আছে, তোমরা দেখে নিবে, ভালো করে প্লে লিস্টে পেয়ে যাবে। তারপর এটা দেখো 17 নম্বর কোশ্চেনে কি আছে। 17 নম্বর কোশ্চেনে আছে যে মাধ্যম ও অমাধ্যম অনুমানে পার্থক্য লেখো। মাধ্যম আর অমাধ্যম অনুমানে পার্থক্য কি আছে? তো মাধ্যম অনুমানে আর অমাধ্যম অনুমানে আমরা পার্থক্য একটি করেই লিখব, ঠিক আছে? এক কথায় আমরা প্রকাশ করব। তাহলে বলবো অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, এবং মাধ্যম অনুমানে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, ঠিক আছে? অমাধ্যমে একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেরিয়ে যাচ্ছে, আর মাধ্যম অনুমানের থেকে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেরিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপরে দেখে নাও আবর্তনীয় কাকে বলে। আবর্তনীয় কাকে বলে তোমরা এটা ভালো করে মন দিয়ে শুনো। আবর্তনীয় না আবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যকে বলা হয় আবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে কি হেতু বাক্যটা, যে হেতু বাক্যটা থাকে সেটাকে বলা হয় আবর্তনীয়। হেতু বাক্য কোনটাকে বলে তোমরা একটা দেখো, বিশ্লেষণ করে দিয়েছি একটা উদাহরণ দিয়ে। দেখো এলেপ করা আছে এ বচন, সকল শিশু হয় সরল ব্যক্তি। এই প্রথম যে লাইনটা যে হলুদ মার্কারে দেওয়া আছে এটা হচ্ছে আবর্তনীয়, সাইডে লেখাও আছে আবর্তনীয়। আর পরের যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিদ্ধান্ত, আয় বচন হয়েছে। কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু। কিভাবে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, ক্রস চিহ্ন হয়েছে, ঠিক আছে? উদ্দেশ্যটা গেছে বিধেয়া, আর বিধেয়টা এসছে উদ্দেশ্য স্থানে, ঠিক আছে? ঠিক ভয়েস চেঞ্জের মতন দেখতে, ঠিক আছে? তো তারপর এটা দেখে নাও আবর্তিত কাকে বলে। আবর্তিত এক কথা বলতে গেলে তো আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটিকে বলা হয় আবর্তিত। যেমন উদাহরণ দেখে নাও। তো প্রথমে যেটা দেওয়া আছে এ বচন, সকল শিশু হয় সরল ব্যক্তি, এটা হচ্ছে আবর্তনীয়। প্রথমে আমরা জেনে গেছি প্রথমেরটা বলা হয় আবর্তনীয়, যে পরেরটা যখন সিদ্ধান্তটাকে বলা হয় কি আবর্তিত। এটা হলুদ মার্কার করে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা আয় বচন হয়েছে। কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু, এটা আবর্তিত রূপ। এই আবর্তিত রূপটাই হচ্ছে সিদ্ধান্তটাই হচ্ছে আবর্তিত, ঠিক আছে? সিদ্ধান্তটাই হচ্ছে আবর্তিত। তোমরা ভালো করে দেখে নাও, দেখে নিলে ভালো করে বুঝতে পারবে। তারপর এটা দেখে নাও বিবর্তনীয় কাকে বলে। বিবর্তনীয় কাকে বলে এক কথা বলতে গেলে বিবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যটিকে বিবর্তনীয় বলা হয়। বিবর্তনের ক্ষেত্রে কি হেতু বাক্য, যেটা হেতু বাক্য থাকবে সেইটাকে বলা হয় বিবর্তনীয়। দেখো উদাহরণ দিয়েছি, দেখো এলেপ করে এ বচন করা, সকল শিশু হয় সরল ব্যক্তি। এই প্রথমে যে হলুদ মার্কারটা আছে সেটাই হচ্ছে বিবর্তনীয় রূপ। প্রথমে যেটা আছে লজিকটা সেটাই হচ্ছে বিবর্তনীয়, পরে যেটা আছে সেটা সিদ্ধান্ত। তো সিদ্ধান্তটা কী হচ্ছে ই বচন, কোনো শিশু নয় অসরল ব্যক্তি। দেখো এখানে প্রথমে যে আমাদের হেতু বাক্যটা ছিল কি শিশু উদ্দেশ্য পদটা, দেখো সিদ্ধান্ত শিশু এসছে, আর বিধেয় পদটা ছিল সরল ব্যক্তি, ঠিক আছে? হেতু বাক্যের বিধেয় পদটা ছিল সরল ব্যক্তি। এখানে সিদ্ধান্ত দেখো অসরল ব্যক্তি হয়ে গেছে, এখানে অটা যোগ হয়ে গেছে। এই অটা যোগ হওয়া মানে হচ্ছে বিরুদ্ধ পদ, মানে কি সরল ব্যক্তির বিরুদ্ধ পদ হচ্ছে এই অসরল ব্যক্তি, এই বিরুদ্ধ পদ হয়। 21 নম্বরের কোশ্চেনটা দেখো বিবর্তিত কাকে বলে। বিবর্তিত এক কথা বলতে গেলে বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত বচনটিকে বিবর্তিত বলা হয়। প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি, তোমাদের পরিষ্কার করে দেওয়া আছে দেখতে পাচ্ছ। দেখো হলুদ মার্কা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিবর্তিত রূপ। তো একই উদাহরণ দেওয়া আছে, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তারপর এটা দেখে নাও 22 নম্বর প্রশ্নটা কি আছে, বিরুদ্ধ পদ কি। বিরুদ্ধ পদ কি না একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলা হয়, ঠিক আছে? একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলা হয়, ঠিক আছে? যেমন একটা দেওয়া আছে, দেখো সাধু একটা পদ, সাধু একটা পদ, সাধু পদটা থেকে এসছে বিরুদ্ধ পদ কি অসাধু, বা পরিপূরকটাকে বলছে, আমরা যে পরিপূরকটা বলছি না সেটা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে? তো এইখানে দেখো আরেকটা দেওয়া থাকে এরকমভাবে, যদি থাকে তাহলে অমানুষ থাকে, তাহলে কী হবে এই পদটা কি বিরুদ্ধ পদ কী হবে পরিপূরক হবে মানুষ, ঠিক আছে?
একে পরিপূরক, ঠিক আছে। সাধু থেকে অসাধু হয়েছে, অমানুষ থেকে মানুষ হয়েছে, এইটা হচ্ছে একে অপরে পরিপূরক, ঠিক আছে। এইটাকে বলা হয় বিরুদ্ধ পদ। একে অপরে যে পরিপূরকটাকে বলা হয় বিরুদ্ধ পদ। বুঝতে পেরেছ? তারপর এটা দেখে নাও, সমবিবর্তন কি? সমবিবর্তন কি? তোমরা প্রথমে দেখতে পাচ্ছ অ্যান্সারটা লেখা আছে তর্কবাক্য। তর্কবাক্য থেকে আসছে বিবর্তন, বিবর্তন থেকে আবর্তন, আবর্তন থেকে বিবর্তন। তো এই তিনটা প্রসেস হলেই সেটা বলবো আমরা সমবিবর্তন। দেখো, বুঝতে পারছো? বিবর্তন, আবর্তন, বিবর্তন। দেখো একটা আমি উদাহরণ দিয়েছি। একটা প্রথমে তোমাদেরকে কোশ্চেন বাক্য দেওয়া থাকবে, সে কোশ্চেনে দেখো একটা বাক্য। বাক্যটা দেখো কেমন দেওয়া আছে, পশু মানুষ হয় না, ঠিক আছে। পশু মানুষ হয় না, এটা আমরা জেনে গেছি এটা কি ই বচন হবে, ঠিক আছে। হয় না বলে দিয়েছি, পরিষ্কারভাবে বলে দিয়েছেন হয় না, তার মানে এটা ই বচন করতে হবে। দেখো প্রথমে তোমরা বাক্য থেকে বচন আনবে। বচনে কিভাবে আনবে? দেখো এলেপ করে ই বচন করবে, কোনো পশু নয় মানুষ, ঠিক আছে। এই যে লজিক্যাল ফর্মটা হয়েছে, এই লজিক্যাল ফর্মটা থেকে আমরা করব বিবর্তন। বিবর্তন মানে বিবর্তিত রূপটা করব, বিবর্তনীয় নয়, বিবর্তিত রূপটা আমরা করব, মানে সিদ্ধান্তটা করব। তাহলে এটার দিকে সরাসরি করব কি আমরা বিবর্তিত রূপ। তাহলে ই বচন থাকলে বিবর্তিত রূপ কি হবে? বিবর্তিত রূপ হবে এ বচন। কেন না সামান্য বচন আছে, তাহলে সামান্য বচনই হবে। ই বচন সামান্য বচন, তার জন্য এ বচনটাও সামান্য বচন, এই জন্য এ বচন হবে। তাহলে এ বচন করা হয়েছে সকল পশু হয় অমানুষ। তারপরে এই জায়গা থেকে দেখো আমরা এ বচন থেকে আমরা করব কি আবর্তন। এ বচনে আবর্তন হয় আই বচন, এই বচন থেকে আই বচন হয়। তোমরা পরে জানতে পারবে, নিয়মটা আমি পরে দিয়ে দেবো শেষে, তোমাদেরকে এক নজরে তোমরা দেখতে পেয়ে যাবে নিয়মটা কি আছে। তো এখন করে নাও যে এলেপ করে আই বচন, কোনো কোনো অমানুষ হয় পশু। এটা পাল্টাপাল্টি হয়েছে, উদ্দেশ্য স্থানে যেটা ছিল পশুটা ছিল, আর সিদ্ধান্ত হয়েছে দেখো পশুটা এদিকে চলে এসছে আর অমানুষটা উদ্দেশ্য পদে চলে এসছে, দেখো ক্রস চিহ্ন হয়েছে, দেখতে পাচ্ছ। আর সিদ্ধান্তটা দেখো এরপরে লাস্ট যেটা করা হয়েছে যে সমবিবর্তনের মেন সিদ্ধান্তটা। তো আয় বচন থেকে বিবর্তন করতে হবে, ঠিক আছে। আয় বচন থেকে বিবর্তন কি মানে আয় বচন হচ্ছে বিশেষ বচন, তাহলে এটা বিশেষ বচন হবে। তাহলে আয় থেকে বিশেষ বচন মানে কি ও বচন আছে, তাহলে এলেপ করো ও বচন করো, কোনো কোনো অমানুষ নয় অপশু। দেখো এই যে সমবিবর্তনের অ্যান্সার সবসময় অ যোগ দুটোই হয়। দেখো বেশিরভাগ চলে আসে অ মানুষ অ পশু, এই যে উদ্দেশ্য পদ অ দিয়ে যোগ আছে আর বিধেয় পদ অ দিয়ে যোগ আছে। বেশিরভাগ তোমাদের দেখবে অ্যান্সারটা অ দিয়েই অ্যান্সার আসবে, দুটোই উদ্দেশ্যপত্র অ দিয়ে আসবে আর বিধেয়পত্র অ দিয়ে আসবে অসমবিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা প্রায় লক্ষ্য করে রাখবে, দেখবে অ যেমন এখানে যোগ হয়েছে প্রথমে অমানুষ, আর বিধেয়পত্র দেখো অপশু, এই দুটো কিন্তু অ যোগ করা আছে। দেখো এই দুটো কিন্তু পরিষ্কার তোমরা অ্যান্সারটা বুঝতে পারবে যে এটা সমবিবর্তনের রূপ। তারপর এটা দেখে নাও 24-টা কি বলা আছে, বিবর্তনে বিধেয় পদটি কোন পদ হয়? বিবর্তনে বিধেয় পদটি কি হয়? বিরুদ্ধ পদ হয়, মানে বিরুদ্ধ পদ তোমরা নিশ্চয়ই করেছো, আগেই জেনে গেছো। মানুষ থাকলে মানুষ হবে, আর যদি অপশু থাকে তাহলে পশু হয়ে যাবে, ঠিক আছে। অটা যোগ করতে হবে, আর যদি অ থাকে অটা তুলে দিতে হবে, তাহলে সেটাই বলা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে একটা করতে দিয়েছি, তোমরা অ্যান্সার আমাকে জানাও, এই সমবিবর্তনটা করে আমাকে একটা তোমাদের কমেন্ট বক্সে লিখে ফেলো। তো বাক্যটা কি দিয়েছি, সব বাক্য বচন নয়। এটা তোমরা বাক্য থেকে আগে লজিক্যাল ফর্মে করবে, তারপরে তোমরা বিবর্তন করবে, তারপরে আবর্তন করবে, তারপরে বিবর্তন করবে, ঠিক আছে। তাহলে সমবিবর্তন হয়ে যাবে। তো এই নিয়মটা তোমাদেরকে এক নজরে তোমরা দেখে নাও। এই নিয়মটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি একটা ছকে। প্রথমেটা যে ছকটা দেওয়া আছে সেটা হচ্ছে আবর্তনের নিয়ম, আর পরের ছকটা দেওয়া আছে বিবর্তনের নিয়ম। তোমরা এই ছক দুটো ভালো করে দেখে তোমরা এই সমবিবর্তন করবে। আর নিয়মটা তোমরা ভালো করে মনে রাখলে তোমাদের কাছে এই অমাধ্যম অনুমানে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোর উত্তর অনায়াসে দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো। তো
তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে তোমরা আমাকে বলে দাও, যদি কী বিষয় নিয়ে বা কোন জিনিসটা নিয়ে তোমরা আমার কাছে যে অ্যান্সার বা সাজেশন চাও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সেই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে। তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে নেবে। নিচে একটা লাল বাটন আছে, তার পাশে বেল আইকন আসবে, সেটাও ক্লিক করে নেবে, ঠিক আছে? দুটো ক্লিক করলে কি হবে না, তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোডের সময় নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তোমাদের কাছে এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে।